বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, গত বৃহস্পতিবার বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত 4,266,কোটি টাকার 2017-2018 অর্থ বছরের বাজেট জাতীয় সংসদে উত্থাপন করেছেন এবং বাজেট নিয়ে জাতীয় সংসদে পুরো মাসব্যাপী আলোচনা হবে, তারপরে এটি অনুমোদিত হবে এবং যথারীতি আমরাও সেই আলোচনাটা চালিয়ে যাচ্ছি জাতীয় সংসদের বাইরে বিভিন্ন গণমাধ্যমে। তৃতীয় মাত্রায় আজকে বাজেট নিয়ে কথা বলবার জন্য আমার অতিথি হিসেবে রয়েছেন একজন অর্থনীতিবিদ, একজন ব্যবসায়ী নেতা, বসা আছেন ইকোনমিক রিসার্চ গ্রুপের নির্বাহী পরিচালক ডক্টর সাজ্জাদ জহির, আর আমার ডানে রয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট এবং বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট বিল্ডের ফাউন্ডার, চেয়ারম্যান, অ্যাডভাইজার অ্যান্ড ট্রাস্টি আসিফ ইব্রাহিম। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। ডক্টর সাজ্জাদ জহির, প্রথমে যদি আপনি সূচনা বক্তব্য একটু 3-4 মিনিটের মধ্যে এই প্রস্তাবিত বাজেটকে চিত্রায়িত করতে বলা হয়, আপনি কিভাবে করবেন? ধন্যবাদ। আমি খুব সংক্ষেপে এইভাবে তুলব যে একটা বাজেট থেকে মানুষ সাধারণত দুটো দিক দেখে। একটা হচ্ছে যে সরকার তার আয় ব্যয়ের হিসেব জনসমক্ষে তুলে ধরে কিছুটা ট্রান্সপারেন্সির তাগিদে, এবং কিছুটা বাইরের যে সকল স্টেক হোল্ডার্স বলবো, বিদেশে দেশে, তাদের সাথে একটা সম্পর্ক খাতিরও করতে হয়। এটা অনেকটা পেশ করতে হয় যে আমি আগামী দিনে এইটা এই কারণে চাই। আর দ্বিতীয় আরেকটা দিক আছে যেখানে নীতিমালা জড়িত, যেটা মূলত কর এবং ভর্তুকির সাথে জড়িত। সেইটা আমি মোটা দাগে বলবো দুটো অংশ। কিন্তু বাজেট বক্তৃতার ভিতরে আমরা বরাবরের মতো এবারেও দেখেছি অনেক দীর্ঘ বিষয়, অনেক বিষয় আলোচনা, যেটা প্রাসঙ্গিকতা নিয়ে আগেও প্রশ্ন উঠেছে, কিন্তু সে ব্যাপারে কোনো পরিবর্তনটা দেখা যায় না। কারণ অনেক বিষয়, এমনকি অর্থ ব্যবস্থা নিয়ে অনেক আলোচনা, ডিজিটাইজেশনের উপর আলোচনা বা অনেক কিছুর উপরে আলোচনা আছে যেগুলা বাজেটের জন্য প্রাসঙ্গিক না। এবং সেটা একটা দিক আছে। দ্বিতীয় একটা জিনিস হচ্ছে যে আমরা সবসময় মনে করি যে আগে কি করলাম সেটার একটা বলবো যে কিছুটা ক্রিটিক্যাল একটা ব্যাখ্যা থাকার দরকার, যাতে কিনা সামনে এগোনোটা আরও বেশি সুচিহ্নিত করা যায়। কিন্তু সেখানে প্রতিবারের মতো এটাও গদবাঁধা কিছু নাম্বার প্রেজেন্টেশনের বাইরে কিন্তু না। তৃতীয় বলবো আমি যে আগের যে ধারাতে একটা জিনিস ভালো যে গ্লোবাল কনটেক্সটটা, আন্তর্জাতিক পরিসরে কি হচ্ছে সেটা তুলে ধরে। কিন্তু এবারে এই জায়গাতে যে আশা করেছিলাম আরও বেশি প্র্যাকটিক্যালি রেলিভেন্ট, অর্থাৎ বাস্তবসম্মতভাবে যে সকল পরিবর্তনগুলো আন্তর্জাতিক পরিসরে ঘটছে, বিশেষ করে যে রিকনফিগারেশন অফ পাওয়ার, শক্তির বলয়ের যে পরিবর্তনগুলো ঘটছে, সেটা সামনে না এনে আমার মনে হয় আমরা কিছুটা ভুল করছি। কারণ আসলে অনেকটা দেখে মনে হয়, পড়ে মনে হয় যে বহুদিন পরে প্রথমে যে আশার আলোগুলো জেগেছিল সেটা কেমন করে যেন আবার পুরনো ধাঁচে চলে যাচ্ছে। এটা পরে আলোচনার সুযোগ পেলে আমি ব্যাখ্যা দিব। আর সর্বোপরি যে কথাটা বলবো যে এটা আমি কিন্তু মোটা দাগের কয়েকটা কথা তুলছি, মাইক্রো লেভেলের বিষয়ে যাচ্ছি না এখনো। সেই বিষয়টা হচ্ছে আমাদের অর্থমন্ত্রীর বক্তব্যে কিন্তু ধরা পড়ে, উনি কিন্তু নিজের স্বগত্যে করতে গিয়ে বলেই ফেলেছেন যে এটা করা হয়েছে এমনকি পরবর্তী বছরটাও হয়ে আছে টাইপের, উইচ ইজ ভেরি সিম্পল। কথাটা ওনার বক্তব্যটাতে এটা অতি সহজ একটা জিনিস, আসলেই অতি সহজ একটা জিনিস। যদি আমি এমন একটা দেশের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব থাকি যেখানে মূল নাম্বার গেম, সংখ্যার যে সকল মারপ্যাচগুলো, এটা কিন্তু আরও বড় পরিসরে হয়ে দাঁড়াচ্ছে। আমি যদি আজকে economywatch.com-এ যাই অথবা অন্য ধরনের ইস্যু যাই, সেখানে যেয়ে দেখবো যে 2020-21 পর্যন্ত প্রত্যেকটা দেশের জন্য সব কিছু ছকে বাঁধা আছে। কত রেভিনিউ জেনারেট করা হবে সেটারও একটা টার্গেট সেট করা হচ্ছে। এবং এটার সাথে এই যে দীর্ঘদিন ধরে যে আমরা পশ্চিমা শক্তি নির্ভর যে অর্থনৈতিক প্রশাসন ব্যবস্থা এবং অর্থনৈতিক গভর্নেন্সটা গ্লোবালি চলছিল, সেইটারই কিন্তু প্রতিফলন দেখি, যেটা ব্রডলি সাইফুর রহমানের সময়ও ছিল, তার আগেও ছিল, ম্যাক্রো ব্যালেন্সের নামে আসে। এবং তার কিছু কিছু প্রবক্তা আমাদের দেশেও অর্থনীতিবিদদের মাঝে আছেন। এই ম্যাক্রো ব্যালেন্সের নামে কিন্তু কতগুলো জিনিস চলে এবং সেটার প্রতিফলন কিন্তু খুব সুস্পষ্টভাবে দেখা যায়। এবং এবারে আরও সুনির্দিষ্টভাবে কিন্তু ওনার বক্তব্য এসেছে, যেটা আগে আমরা একসময় ম্যাক্রো ইকোনমিক ফ্রেমওয়ার্ক বা মিডিয়াম টার্ম ফ্রেমওয়ার্ক নিয়ে বলতাম, এটা সুনির্দিষ্টভাবে বলা হচ্ছে যে ম্যাক্রো ইকোনমিক মিডিয়াম টার্ম ফ্রেমওয়ার্কটা আসছে।
এবং সেই ফ্রেমওয়ার্কের ভিতরে যে নাম্বার গেমগুলো কিন্তু হয়, মোটা দাগে কিন্তু সেটা আগের থেকে চিহ্নিত থাকে। আর বাকি যেটা হয় যে যখন এক একটা সেক্টরে বলি বা অন্যান্য খাতে ব্যবহার করা দেখি, সেই জায়গাগুলোতে যে নিজেদের ভিতরে কিছু বার্গেনিং আমরা যেটা দেখে আসছি ইন দ্য ফেজ অফ কনসালটেশন ফেজে হয়, এবং এখন থেকে শুরু করে ফাইনাল অ্যাপ্রুভাল পর্যন্ত কিছু মার্জিনাল কিছু জিনিস চেঞ্জ হয়। তা সেসব দিকে তাকিয়ে আমার কাছে মনে হয়েছে যে বাজেট আসলে একটা জাতীয় বাজেট, এবং জাতির কোন দিকে যাবে, কোন দিকে এগোবে তার দিক নির্দেশনা স্বরূপ চিন্তা করে মানুষ। কিন্তু সেই জায়গার থেকে মনে হয় আশার দিকে আমরা এগোতে পারিনি, এবং সেটার একটা বড় কারণ, আমি অর্থমন্ত্রীকে দোষ দেব না, আমার কাছে মনে হয় যে পৃথিবীব্যাপী এমনকি উন্নত দেশগুলোতেও জাতি নামক জিনিসটার অবক্ষয় ঘটছে, এবং তার সাথে তার প্রতিষ্ঠানের অবক্ষয় ঘটছে, এবং প্রতিষ্ঠানের অংশ হিসেবে জাতীয় বাজেট নামক জিনিসেরও কিন্তু ডিজেনারেট করছে। এবং এই জিনিসটাকে বোঝার দরকার, জাতি হিসেবে আমাদের বোঝার দরকার, এবং ছোটখাটো জিনিসের ভিতরে বাজেট আলোচনার ভিতরে আটকে না যে আমার মনে হয় মোটা দাগের পরিবর্তনগুলো বোঝার দরকার। পরিবর্তনগুলো বোঝা দরকার। এবং আপনি যেখানে বলছিলেন যে আশার সঞ্চার করেছিল, সেখান থেকে অনেক সরে গেছে, আমি শুনবো সেই কথা আপনার কাছ থেকে। মিস্টার আসিফ ইব্রাহিম, মোটা দাগে আপনার সূচনা বক্তব্যটা শুনতে চাই যে একজন ব্যবসায়ী নেতা হিসেবে, এবং তার চেয়ে বড় কথা এটা একজন নাগরিক হিসেবে আপনি প্রস্তাবিত বাজেট কীভাবে দেখছেন? মোটা দাগের কথা ধরেই বলতে হয় যে সামগ্রিক প্রেক্ষাপটটা আমাদের অর্থনীতির এখন যে অবস্থায় আছে, আমরা সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রবেশ করেছি। আমাদের জিডিপি গ্রোথ আমরা প্রথমবারের মতো 16-17 অর্থ বছরে 7.11% গিয়েছি। তার মানে আমরা 7% থ্রেশহোল্ডটা অতিক্রম করেছি, এবং আমাদের এই সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বেশ অ্যাম্বিশিয়াস কিছু টার্গেটস আছে, বিশেষ করে বিনিয়োগের ব্যাপারে। একজন ব্যবসায়ী নেতা হিসেবে আমি বলতে পারি যে বিনিয়োগের ব্যাপারে আমাদের স্পেসিফিক যেই উদ্দেশ্যগুলো আছে, বিশেষ করে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য স্পেশাল ইকোনমিক জোন যেগুলো প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া হয়েছে, এগুলো সব কিছু সামনে রেখে আমি মনে করি যে আমাদের ইমপ্লিমেন্টেশন কিংবা প্রজেক্ট মনিটরিং কিংবা আমাদের নেসেসারি যে সমস্ত পলিসিগত প্রতিবন্ধকতাগুলো আছে, সেগুলোর দিকে আমার মনে হয় আরেকটু এমফেসিস করার প্রয়োজন আছে। কারণ বাজেট সবসময় অ্যাম্বিশিয়াস বাজেট আমরা করতে পারি, আমাদের রেভিনিউ টার্গেটও আমরা সেভাবে সেট করতে পারি। আমরা এনবিআরকে টার্গেট দিয়ে বলতে পারি যে আমার টোটাল রেভিনিউ কালেকশন এটা করো, ভ্যাটের উপর প্রেশার দিয়ে আমরা উই ক্যান ট্রাই টু গেইন মোমেন্টাম। বাট এগুলো হচ্ছে সব, দিজ আর অল ফিগার্স, হ্যাঁ। বাট ওভারঅল লুকিং অ্যাট দ্য বিগার পিকচার, আমার মনে হয় যে আমাদের ওই দিকটায় আরও একটু বেশি মনোনিবেশ করা প্রয়োজন। আমি একটু এই প্রসঙ্গে বলতে চাই, এই যে ইজ অফ ডুইং বিজনেসের ব্যাপারে বলতে চাই। এই গত সপ্তাহেই আমরা একটা স্টাডি ট্যুরে গিয়েছিলাম নিউজিল্যান্ডে। সরকারি প্রতিনিধি দলের প্রতিনিধিরা ছিলেন, বিশ্ব ব্যাংকের প্রতিনিধি ছিলেন, বেসরকারির পক্ষ থেকে আমি গিয়েছিলাম। তো নিউজিল্যান্ডের কোম্পানিজ অফিসে আমরা গেলাম, যার হচ্ছে আমাদের এখানে রেজিস্ট্রি অফ জয়েন্ট স্টক কোম্পানিজ, এবং ওদের যে NZTE নিউজিল্যান্ড ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট, আমাদের বিডার সমকক্ষ, এইসব জায়গায় আমরা বেশ কিছু ইন্টেন্সিভলি দেখেছি। 35 মিনিটে আপনি একটা কোম্পানি ফর্ম করতে পারছেন, এবং সেখানে আপনার এখন ওরা এমন পর্যায়ে নিয়ে গেছে কোম্পানিজ অ্যাক্ট, যে ওখানে অথরাইজ ক্যাপিটাল কিংবা পেইড আপ ক্যাপিটালের কনসেপ্ট কিংবা মেমোরেন্ডাম এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের কনসেপ্ট, এগুলো কিছুই নেই। সামগ্রিকভাবেই সরকারি যে বিউরোক্রেসি, সেই বিউরোক্রেসির মূল যে টার্গেট সেটা হচ্ছে কাস্টমার ওরিয়েন্টেড। সেটা হচ্ছে যে কোনো একটা ইনভেস্টর কিংবা একজন বিনিয়োগকারী যদি যে কোনো মন্ত্রণালয়ে যায় সরকারের, তাকে যেন একটা কাস্টমার হিসেবে চিহ্নিত করা হয়, এবং ওই মাইন্ডসেটের চেঞ্জ করার প্রয়োজনীয়তাটাই আমি মনে করি এই মুহূর্তে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের সেই মাইন্ডসেটে যেতে পারবো যে একজন লোক যদি আমার কাছে আসে, একজন সরকারি মন্ত্রণালয়ে, তাকে আমার কাছে আসতে হবে, এই মাইন্ডসেটটা থেকে বের হয় না আমি তাকে সেবা প্রদানের জন্য এগিয়ে যাই, আমার মনে হয় সেটা করলে আমাদের জন্য ভালো হয়। সো এই যে মাইন্ডসেটের পরিবর্তন কথা, মানে ঘুরে ফিরে দাঁড়াচ্ছে যে একটা বড় রিফর্মসের দরকার, কিন্তু ছোটোখাটো রিফর্মসের দিকেও আমাদের খুব একটা নজর আছে বলে আর্থিক খাতে মনে হচ্ছে না। ডক্টর সাজ্জাদ জহির, ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে যেটা আসিফ আপনি তুললেন, এটা অবশ্যই একটা বড় দুর্বলতা, মানে ইমপ্লিমেন্টেশনের কন্টেক্সটে। কিন্তু সেটা বাজেটের যে জিনিসটুকু আমরা নির্ধারণ করলাম, যেমন আমি একটু প্রথমে ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে বলছি, কারণ সেখানে যেমন বড় কতগুলো প্রকল্প নেওয়া হলো, আমাদের নজরটা রাখার দরকার ছিল তার ট্যাঞ্জেবল কিছু পাওয়া, অর্থাৎ দ্রুত সময় নিয়ে এবং
কস্ট এফেক্টিভ ওয়েতে এটাকে শেষ করা, কিন্তু সে ব্যাপারে কিন্তু আমাদের অগ্রগতি ঘটেনি। আমরা কিন্তু যে জন্য বলছিলাম যে বছর 4-5 আগে যে আশাটা জেগেছিল যে অনেকগুলা প্রকল্প সুনির্দিষ্টভাবে নেওয়া হচ্ছে এবং সেটাকে কার্যকরী করা হবে, এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় যেটা হচ্ছে, যেটা তুলছেন ডুইং বিজনেসের ব্যাপারে, যে মাইন্ডসেটের ব্যাপারটাতে, ডুইং বিজনেসের ব্যাপারে আসলেই আমরা মানে এখন মনে হয় যে ওই জাতিসত্তার ব্যাপারটা অনেকটা অবরোধ দিয়ে এবং খাজনা আদায়ের একটা সুব্যবস্থার ভিতরেই কিছুটা আটকে পড়ে আছে। অর্থাৎ যদি জাতি বলে কোনো কিছু থাকে, স্বাধীনতা বলে কিছু থাকে, সেটা হচ্ছে অনেকটা ওই প্রলম্বিত করে দীর্ঘসূত্রিতার মাধ্যমে খাজনা আদায়ের ব্যবস্থাটাকে কিন্তু রাখাটাই রয়ে গেছে। এবং এটা কতটুকু মাইন্ডসেট আর কতটুকু পরিবর্তন আনার জন্য যে চালিকা শক্তিটা, তারা কতটুকু মানে এর মূল কি বলবো নেতৃত্বে আছে, বোধ রাজনৈতিক অঙ্গনে এবং ব্যবসার অঙ্গনে। এই জায়গাতে যে আমার মনে হয় আমরা অনেক সময় মাইন্ডসেট বলে তারপরে সাবসিকুয়েন্টলি যে সকল কর্মসূচিতে নেমে যাই, ওখানে আমাদের দেখা গেছে যে শেষ পর্যন্ত মাইন্ডসেট চেঞ্জ হয় না। আমরা মানে আমি একটা উদাহরণ দেবো ছোট, সেটা হচ্ছে যে দুদিন আগেই আসলাম বাইরের থেকে, যখন হঠাৎ করে প্লেন বিলম্বের কারণে আসলো, ইমিগ্রেশনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হলো। অবশ্যই ইফতার খুলতে হবে, ইফতার খোলার জন্য তারা সকলেই মিলে ইফতারে বসে গেছে, 15-20 মিনিট ধরে বিলম্বিত করলো। সেবা যে মানে যে যাত্রীরা বিলম্বে এসে পৌঁছেছে তাদের ভিতরেও যে রোজগার আছে সেটার দিকে কিন্তু খেয়াল না রেখে কমপ্লিটলি সব অফ রেখে দেয়া হলো। এটা কিন্তু বাংলাদেশে আগে ছিল না। আমার রিসেন্ট অভিজ্ঞতা, মানে সপ্তাহখানেক আগে আমি বাইরে গেছি, পাইলট এসেছেন 1 ঘন্টা পরে, তো অন্যান্যরা বলছিলেন যে উনি ঘুমিয়ে আছেন, আসতে একটু দেরি হচ্ছে। 1 ঘন্টা পরে, এ হচ্ছে 1 ঘন্টা পরে অভ্যন্তরীণ ফ্লাইট, না না আন্তর্জাতিক ফ্লাইট। পরে পাইলট এসে আমি একটু হইচই করার পরে এয়ারক্রাফটের ভিতরে এসে আমাকে যে সরিটা বললেন না, আমার আসলে ছিল না, অন্য আরেকজন ছিল, তো উনি আসতে পারেন এই জন্য। এই ক্ষেত্রে যেমন জিলুর ভাই, ব্যাপারটা হচ্ছে কি, আমি তো আমার যেহেতু পলিসি রিফর্ম নিয়ে আমরা কাজ করি, বিশেষ করে বিল্ড কাজ করে সরকারের সঙ্গে, এবং আমাদের প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট পলিসি কোঅর্ডিনেশন কমিটি বা পিএসডিপিসিসি নামে একটা কমিটি মাননীয় প্রধানমন্ত্রীর অফিসে করা হয়েছে 2011 সালে, এবং সেখানে পলিসি রিফর্মের জন্য, প্রাইভেট সেক্টর বিজনেস ইনভেস্টমেন্ট ক্লাইমেট পলিসি রিফর্মের জন্য 13টা মন্ত্রণালয়ের সচিব সেই কমিটিতে আছেন। সেই সঙ্গে বেসরকারি খাতের প্রতিনিধিত্ব আছে আমাদের বিভিন্ন এবিসিসিআই থেকে আরম্ভ করে ঢাকা চেম্বার, মেট্রোপলিটন চেম্বার, চিটাগং চেম্বার, বিজিএমই, আমরা সবাই এখানে আছি। এবং আমরা এই বিল্ডের যে 4-5টা ওয়ার্কিং গ্রুপ আছে, যেখানে পাবলিক সেক্টরের সচিবগণ এবং প্রাইভেট সেক্টর বিজনেস লিডাররা কো-চেয়ার করেন, এই কমিটিগুলোর মাধ্যমে প্রায় 400-র অধিক রিফর্ম প্রপোজাল আমরা এই পিএসডিপিসিতে নিয়ে গিয়েছি। এবং এই প্রত্যেকটা রিসার্চ প্রপোজাল কিন্তু একদম 100% রিফর্ম প্রপোজালগুলো 100% রিসার্চ ব্যাক। এটা আমরা টুলস অ্যান্ড অ্যানালাইসিস করে, ব্যাকওয়ার্ড রিভার্স ইঞ্জিনিয়ারিং করে, বিউরোক্রেটিক প্রসেস করে এগুলো আমরা নিয়ে গেছি। এবং এখানে কিন্তু দেখা গেছে যে টপ লেভেল অফ দ্য বিউরোক্রেসি এন্ড টপ লেভেল অফ দ্য গভর্নমেন্ট, স্টার্টিং ফ্রম দ্য অনারেবল প্রাইম মিনিস্টার, দ্য ইন্টেন্ট ইজ দেয়ার, ইচ্ছা আছে কিন্তু আমাদের রিফর্ম করার, সেজন্যই পিএসডিপিসিসি করা। কিন্তু যখন এই প্রপোজালগুলো ধরেন এখানে অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, কোন জায়গায় গিয়ে আমরা আটকে যাচ্ছি? আমরা আটকে যাচ্ছি নিচের পর্যায়ে এটার ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে, আমরা আটকে যাচ্ছি আন্তঃমন্ত্রণালয় কোঅর্ডিনেশনের ব্যাপারে, আমরা আটকে যাচ্ছি অনেক কিছু পুরনো পলিসি আছে। এবং ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রে আমাদের ফেরা যেটা আছে বাংলাদেশ ব্যাংকে, সেটা প্রচুর পরিমাণে সংস্কার করা প্রয়োজন, এখানে আমরা কিছু ক্ষেত্রে আটকে আছি। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর অনেক পলিসিস আছে যেগুলো আমি মনে করি যে এখনও প্রতিবন্ধকতামূলক হিসেবে কাজ করে, বিশেষ করে স্পেশাল ইকোনমিক জোনের ক্ষেত্রে আমরা যেখানে দেখছি এনবিআরের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে যে স্পেশাল ইকোনমিক জোনের যে বিভিন্ন ফ্যাক্টরিগুলোর মধ্যে যে বাউন্ডারিটা হবে সেটা মিনিমাম একটা উচ্চতার মধ্যে থাকতে হবে। আজকে 2017 সালে এসে যেখানে ইলেকট্রনিক সার্ভেলেন্স হয়, ইলেকট্রনিক ফেন্সিং হয়, আমরা কেন এই ধরনের পুরনো পলিসিসগুলো নিয়ে এখনও বসে আছি? আমার কথা হচ্ছে যে আমাদের পলিটিক্যাল ভিশন যেটা আছে সেটার সঙ্গে বাস্তবায়নের যে আসল মেশিনারি, সেটার মধ্যে কিন্তু একটা বিশাল ফারাক রয়ে গেছে। কিন্তু এই ফারাকটা আসলে কেন হচ্ছে আমি এই জায়গাতে একটু তুলতে চাচ্ছি, এই জন্য যে আমরা পলিটিক্যাল ভিশন, স্টেটেড ভিশন একটা, আরেকটা হচ্ছে কতটুকু এটার প্রতি কমিটমেন্ট আছে, এটা নিয়ে কিন্তু আজকাল প্রশ্ন জাগে। কারণ ইমপ্লিমেন্টেশনের সাথে ফারাক দুদিনের জন্য হতে পারে, কিন্তু পলিটিক্যালটা কিন্তু ওভাররাইড করছে, অ্যাটলিস্ট বাধ্যতা আমরা যা বুঝি।
সেখানে যে যদি আমরা দেখি যে বছরের পর বছর চলছে, আমি একটা ব্যাক করছি আবার উদাহরণে, কারণ এই অর্থমন্ত্রী যেহেতু আমাদের বহু বছর ধরে আমাদের সাথে আছেন, সুতরাং বহু বছর এই কনসালটেশনের সুযোগগুলো আমাদের হয়েছে। একটা সামান্য জিনিস হচ্ছে, সামান্য না, সবচেয়ে জটিলতম জিনিস হচ্ছে ভূমি ব্যবস্থাপনা, এবং বহু বছর ধরে এটার ব্যাপারে প্রতিকার নেওয়ার ব্যাপারে আমরা এখনো পর্যন্ত দেখছি যে এতগুলো উপজেলাতে ডিজিটাইজেশন ম্যাপ এটা রেডি হচ্ছে, কিন্তু কতগুলো জায়গাতে এটা যে আমরা একটু সভ্য সমাজ সেই ব্যবস্থাপনা আনার জন্য ভূমিকেন্দ্রিক যে মানুষের যে পরিমাণ সময় অবক্ষয় হয়, রিয়েল এস্টেট ডেভেলপারদেরকে নিয়ে অনেক আলোচনার বিষয় আছে, সেটা এখানে যাচ্ছি না। কিন্তু ওই ভূমির ব্যাপারে কিন্তু সুনির্দিষ্ট পদক্ষেপ দীর্ঘদিন ধরে হয়নি। এটা হচ্ছে একটা দিক তুলছে আমি, এবং এটার মানে সত্যি দুঃখজনক যে প্রসেসের ব্যাপারগুলো তুলছেন, যে বিজনেস প্রসেসেসগুলোর ব্যাপারে আমরা হয়তো বলতে পারতাম যে আইন নাই, সেই কারণে সুতরাং আইনের সংস্কার দরকার। আরেকটা হচ্ছে আইন আছে, তার প্রয়োগ দেখছি না। আমরা যদি রাজুক ব্যবস্থাপনাকে নিয়ে চিন্তা করি যে মানে দুটোই তো আছে এখানে সমস্যা, আইন আছে তার প্রয়োগ নিয়ে, আবার আইন আছে সেগুলো অনেক পুরনো মান্দাতার আমলের আইন। হ্যাঁ, কিন্তু আইনটা আসলে বাধা, যেটা আমি কিন্তু আপনার সাথে অ্যাগ্রি করি আসিফ, যেটা যে আইনের বাধার চাইতেও মনে হয় যেটা আপনি মাইন্ডসেট হিসেবে আনছেন, আমার কাছে অ্যাজ ইকোনমিক্স এবং পলিটিক্যাল ইকোনমিক কিছু কিছু বিষয় চিন্তা করে আমার মনে হয় যে আমাদের যে শক্তিটা এই ধরনের বাধা উতরিয়ে এগিয়ে যাবে, সেই শক্তিটা সামহাও ইমার্জ করেনি, এবং যারা আমাদেরকে নিয়ন্ত্রণ করছে নানানভাবে, আমি প্রধানমন্ত্রীর সদিচ্ছার কথা কিন্তু মোটেই আমি তুচ্ছ করে দেখছি না, কিন্তু যারা নিয়ন্ত্রণ করছে তারা ক্রমান্বয়ে যেন একটা খাজনাভোগী সমাজের দিকে আমাদের ঠেলে দিচ্ছে। আপনি যদি খেয়াল করেন আমাদের বাজেটে, আজকের বাজেটে এসেও এমপ্লয়মেন্ট জেনারেশনের পথ কি, লোক বিদেশে পাঠাও। লোক বিদেশে পাঠানো মানেই হচ্ছে কিন্তু আপনার ডুইং বিজনেসের কস্টটা দেশে বাড়াচ্ছেন আপনি। দ্বিতীয়ত আপনি রেমিটেন্স এনে আপনি রং কাইন্ড অফ লোকজনদেরকে অ্যাট্রাক্ট করছেন, কারণ সেই রেমিটেন্স ভোগ করার জন্য তখন কিন্তু আমি সংক্ষেপে বলবো বাটপার গোছের ব্যবসায়ীরা দেশে বিদেশে স্বজাতীয় বিজাতীয় সবাই এসে জড়ো হয়, এবং সেটা রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে ব্যবসায়িক অঙ্গন সব কিছুতে ছেয়ে বসছে। এই জায়গাতে যে কিন্তু পলিসি লেভেলের একটা বিষয় আছে, এবং দুঃখের সাথে বলতে হয় যে এত বছর পরেও এটা তো শুধু না, আপনি যদি বিওআই অ্যাকাউন্টের সাথে কেন টিন অ্যাড করা হচ্ছে না এখনো পর্যন্ত, যদি আমরা চিন্তা করি এই বাজেটেও আমরা যখন ডিউটি নেওয়ার কথা, এটা ডিপোজিটরের ইস্যুর উপরে ডিউটি নেওয়ার কথা বলছে, এক্সাইজ ডিউটি যেটা, অথচ স্টক মার্কেটের ওখানে উপরে কোনো কিছু বলছে না। সামগ্রিকভাবে সেটাই আমি নাম, তাহলে পলিসির একটা বায়াস তো এখানে আছে, কার দ্বারা তাড়িত হচ্ছে এবং এটা? এবং এবং আমরা তো বরাবরই বলে আসছি যে প্রত্যেক বছরই বাজেটের সময় এসে আমরা বিভিন্ন চেম্বার অ্যাসোসিয়েশন থেকে আমাদের সিভিল সোসাইটি থেকে সেক্টরাল ইস্যুজের উপরে এমফেসিস করে আমরা বলি যে না এটার ক্ষেত্রে স্পেসিফিক এত পার্সেন্ট করো, এই করো সেই করো, কিন্তু 16 কোটি জনগণের দেশে আমাদের ট্যাক্স নেট কেন এত কম, এবং এটা বাড়ানোর জন্য কি প্রয়োজনীয়, কি করা দরকার, সেটার ক্ষেত্রে কিছু কিছু কাজ যে এনবিআর করছে না তা না, কিন্তু তবুও আমি মনে করছি ওয়াই সো স্লো। আমি তো মনে করি আরো বেশি হওয়ার প্রয়োজন ছিল। অত্যাচারটা মূলত হয় যারা দিচ্ছেন তাদের উপরেই বেশি, এবং মানে তাদের দিকে নজরটা বেশি। যারা বেশি দিতে চান, ব্যবসায়ীরা বেশি দিতে গেলেও মানে হ্যারাসমেন্টটা যেন একটু বেশি হয়ে যায়। এই ধরনের একটা টোটাল রিফর্ম অফ দ্য সিস্টেম অ্যান্ড মেকানিজম যদি আমরা না করতে পারি, আমরা 2041 সালে একটা ডেভেলপড ইকোনমি হতে চাই, 2021 সালের মধ্যে একটা মধ্যম আয়ের দেশে আসতে চাই, সব কিছুই ঠিক আছে, বাট আপনার যদি ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট কি টু আনলক দ্য কার, ইউ উইল নট। এবং আরেকটা প্রবলেম হচ্ছে আপনি যে প্রসেসের মধ্যে ঢুকলেন, আপনার আয় কিন্তু আর কমাতে পারবেন না, ওনাদের কনসিডারেশনের মধ্যে নাই যে একটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয় কমতে পারে। ওটা অ্যাকচুয়ালি আমি কর প্রশাসনের লোকজনদেরকে দোষ দিতে যাব না, কারণ তারাও কিন্তু মানে প্রেসারের মধ্যে থাকে, রেভিনিউটা আগে থাকে, এবং আজকে সিস্টেমটা এমন হয়েছে সেই জায়গাতে যে আমার কাছে মনে হয়েছে যে নীতি পর্যায়ে রিভিজিট করার দরকার, যে জিনিসগুলো ক্রমান্বয়ে আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, এবং যে কারণে প্রথমে শুরুতে যেটা বললাম যে আসলে আগামী বাজেট তো অর্থমন্ত্রীর ভাষাতে খুবই সিম্পল, কারণ এটা ওয়ার্কড আউট হয়ে আছে, এবং সেখানে যে আমরা বিতর্ক করব কি, এটাই এখন প্রশ্ন। নীতির ব্যাপারে যেটা হচ্ছে রেগুলেটরি রিফর্ম, রেগুলেটরি ইম্প্যাক্ট অ্যানালিসিস,
এগুলোতে আমাদের এখন ফোকাস করা উচিত। খুব মানে ডিপলি আমাদের রেগুলেটরি রিফর্ম এবং রেগুলেটরি ইম্প্যাক্ট অ্যানালিসিসের উপর ইয়ে করা উচিত, গভর্নেন্সের উপর আমাদের দৃষ্টি দেওয়া উচিত। নিউজিল্যান্ডে যখন আমরা গেলাম, অনলাইন অ্যাপ্লিকেশন করলাম ভিসার জন্য, ওদের একটা আইডেন্টিটি আপনাকে এস্টাবলিশ করতে হয় রিয়েলমি নামে। সেই রিয়েলমিটা দিয়ে আপনি ইমিগ্রেশনও অ্যাপ্লাই করতে পারবেন। আপনি একটা কোম্পানি ফর্ম করতে গেলে সেই রিয়েলমি অ্যাকাউন্ট দিয়ে আপনাকে করতে হবে। আপনি যদি একটা অন্য কোনো গভর্নমেন্ট সার্ভিস আপনি নিতে চান, ইফ ইউ অ্যাপ্লাই ফর ইউটিলিটি কানেকশন, সেখানেও আপনাকে রিয়েলমি অ্যাকাউন্ট দিয়ে যেতে হবে। একটা ইউনিক আইডি দিয়ে আপনি সমস্ত গভর্নমেন্ট মেকানিজম, মেশিনারিজ, সার্ভিসেস আপনি অ্যাক্সেস করতে পারছেন, এবং অল আর ইন্টারকানেক্টেড উইথ ইচ আদার। ডিজিটাল বাংলাদেশে আমাদের যে টার্গেটস, সেই টার্গেটের আমার মনে হয় মূল উদ্দেশ্যটাই হওয়া উচিত এই আইসিটি ইউজ করে আমাদেরকে এই সমস্ত পলিসির ব্যাপারে, রিফর্ম মেকানিজমের ব্যাপারে দ্রুতভাবে এগিয়ে যাওয়া। এবং সেটার জন্য উই রিয়েলি হ্যাভ টু রিভিজিট আওয়ার প্রায়োরিটিস, আমি মনে করি। বিকজ এভরিথিং ইজ ফাইন, হাঙ্কি ডোরি, মানে ইন টার্মস অফ দ্য ফিগার্স। আমরা তো এখানে যদি ফিগার্স নিয়ে কথা বলতে যাই, জিলুর ভাই, অনেক প্রচুর ফিগার এখানে আছে, এই ফিগার নিয়ে আমরা বলতে পারি, কিন্তু ওই আমার মনে হয় ওই যে উনি প্রথমে বলেন বড় দাগ থেকে শুরু করতে হবে টু মেক দ্য চেঞ্জেস। মানে বাজেটের ইফেক্টস ফিগার নিয়ে আলোচনাটা খুব জরুরি নয়। হ্যাঁ, কিন্তু বর্তমান ই গভর্নেন্সের একটা বিষয় আমার মনে হচ্ছে যে আমরা ই গভর্নেন্সের কথা বলছি ঠিকই, এমনকি পাশের দেশে কিন্তু আধার কার্ড কেন্দ্রিক যে প্রোগ্রেসটা ঘটছে এবং যার ফলে অ্যাপ্লিকেশন অফ আইটি অনেক বেশি সহজ করে দিয়েছে, সেখানে কিন্তু আমাদের দেশের এত হাকডাক করে আমরা এনআইডিটা করলাম, সেই জিনিসটাকে এত সময় লাগছে, কারণ ওইটা কিন্তু ইজ দ্য ইউনিক Of নাম্বার, course, যেটা that is a সাথে very লিংক আপ করা। that's a very good thing for the government. A database, আর কত 8.5-9 কোটি লোক আছেন আমাদের আইডিতে, 8.5-9 কোটি লোক, এবং প্রত্যেকের আইরিস স্ক্যানিং নতুন যেটা দেওয়া হচ্ছে সেটার মধ্যে আইরিস স্ক্যানিং করা হচ্ছে। সো ইটস এ ইউনিক আইডেন্টিফিকেশন। এটাকে ইউজ করেই তো অ্যাক্রস দ্য গভর্নমেন্ট উই ক্যান প্রোভাইড আ লট অফ সার্ভিস। যথাযথভাবে করতে পারছেন উনি, যদি একটু হ্যাঁ, ইঙ্গিত করছেন, আমি সেটাই বলছি যে মানে ভুলে ভরা। কিন্তু আমি শুধু এইভাবে বলবো যে ওই পার্টটাতে সম্ভবত কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু ই গভর্নেন্স নিয়ে যারা বড় করে বলেন, এমনকি যে সকল সংস্থাগুলো আন্তর্জাতিক পর্যায়ে যখন টেন্ডারিংয়ে যান, মানে বিশেষ করে আমি গবেষণার জগতে এবং কনসালটেন্সি অ্যাডভাইজারি সার্ভিসে আমি বিভিন্ন ধরনের জিনিসের সম্মুখীন হতে হয়েছে, যে সেখানেও গিমিক্সগুলো কী ধরনের বাধা তৈরি হয়। অর্থাৎ ই গভর্নেন্সের ট্রান্সপারেন্সি নিয়েও কোশ্চেন তোলা যায়, মানে বাস্তবে কে পিছনে হ্যান্ডেল করছে, নানান জাতীয় আছে, ফরম্যাট থেকে শুরু করে আপনাকে একটা ফরম্যাটে দিতে বলবে, আপনি ওর ভিতরে ঢুকে দেখবেন যে ওটা আপনি ঠিকই করতে পারছেন না। সো ওই জায়গাতে যে আপনি যেটা তুলছিলেন সদিচ্ছা, কিন্তু কার সদিচ্ছা, এই জায়গাতে যে আমার কাছে মনে হয় যে আমাদের আসলেই জাতি হিসেবে চিন্তা করার দরকার এবং আমাদের নিজেদের একটা নিয়ন্ত্রণ আনার দরকার এই ব্যাপারে। এই ব্যাপারে রিসেন্টলি কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, জিল্লু ভাই জানেন কিনা জানি না। ব্যুরোক্রেসিতে কিছু অ্যাকাউন্টেবিলিটি আনার জন্য কিছু মেকানিজমস বোধহয় আনা হয়েছে ইন টার্মস অফ ইমপ্লিমেন্টেশন অফ প্রজেক্টস, এবং তাদের উপরে যে দায়ে সেই রেসপন্সিবিলিটিটা, তাদের অ্যানুয়াল যে পারফরমেন্স রিভিউ, সেটার সঙ্গে ট্যাগ করার বোধহয় একটা কিছু প্রক্রিয়া চলছে। তবে সবই ঠিক আছে, বাট ওই মাইন্ডসেটটাই সবচেয়ে বড় ব্যাপার। গভর্নমেন্ট ব্যুরোক্রেসিতে মাইন্ডসেট চেঞ্জেস টাই সবচেয়ে বিগ চ্যালেঞ্জ আমাদের জন্য। নট অনলি জাস্ট আমি শুধু যে না জিলু ভাই, যে শুধু ব্যুরোক্রেসিকে শুধু বললেই হবে না, আমাদের প্রাইভেট সেক্টরের মধ্যেও যে সবাই আমরা কি তুলসী পাতা তা কিন্তু না, আমাদেরও সেই মানে মাইন্ডসেট, আমাদের সেখানে অনেক কিছু চেঞ্জেস আছে যেগুলো আমাদের করতে হবে। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট বাংলাদেশ টু সি যে একটা উন্নত দেশের দিকে, উন্নত দেশের প্রচুর ইন্ডিকেটরস আছে যেগুলোকে মাথায় নিয়ে আমাদের এগোতে হবে। আমার এই জায়গাতে যে মনে হয় যে প্রতি বছরের যে বাজেট আলোচনাটা, যদি কতগুলো সুনির্দিষ্ট টার্গেট রেখে আমরা যদি সরকারকে ওইভাবে দায়বদ্ধ করতে পারতাম যে আমরা অনেক বড় বড় বিভিন্ন বিষয় শুনতে চাই না, মানে যেটা কিনা আপনি কি শুনতে চান? আমি খুব সুনির্দিষ্টভাবে 2-3টা প্রজেক্ট সে কমপ্লিট করার, তার ইতিহাসগুলো, তার কস্ট কি হচ্ছে সেই ব্যাপারে ট্রান্সপারেন্সি আনাটার ব্যাপার, এবং কবে শেষ করে সেই জিনিসগুলো ডেলিভারি দেওয়া হবে, এটা হচ্ছে একটা দিকের ব্যাপারটা খুব ক্লিয়ার জানার দরকার। মানে এক্সাম্পল হিসেবে আপনি শুনতে চান? হ্যাঁ, আর 2 নম্বর জিনিস যেটা কিনা খুব মাইক্রো লেভেলে কতগুলো অ্যাকশনসের জন্য সেটার
এমন একটা ড্রাইভ নেওয়ার দরকার, যেরকম আমি ল্যান্ড ম্যানেজমেন্টের কথা বলছি, মানে এটা কিন্তু দীর্ঘদিন ধরে, এবং আমার মনে হয় বহুদিন ধরে আলোচনা হচ্ছে। জনজীবনের কম করে হলেও মানুষের 75% মানে শতকরা 75% সময় অপচয় হয়, এবং তার যে নেগেটিভ এফেক্টগুলো আপনারও সম্ভবত আছে, তারও থাকতে পারে, প্রত্যেকেরই ব্যক্তি জীবনে কিন্তু এগুলো সাফার করে আসে। কারণ হচ্ছে সামষ্টিক কোনো ব্যবস্থাটা সেভাবে আনা হয়নি, এবং আমরা যে জন্য আটকে যাচ্ছি প্রত্যেকটা পদে। আমি একটা উদাহরণ দিলাম আর কি এখানে, তেমনি অন্যান্য প্রত্যেকটা অঙ্গনেই আজকে পাসপোর্ট নিয়ে এখন কিছু দূর এগিয়ে আবার হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে এই যে যেটা বলা হচ্ছিল যে এরকম আরো অনেক উদাহরণ আছে। রেজিস্ট্রি অফ জয়েন্ট স্টক কোম্পানির অটোমেশনের জন্য প্রাইভেট সেক্টর ঢাকা চেম্বার বেশ গভীরভাবে কাজ করেছে কাস্টমসের সঙ্গে। আমাদের ওয়ার্ল্ড ব্যাংকে আইএফসির একটা প্রজেক্ট ছিল, সেখান থেকে আমরা কিছু চেঞ্জেস আমরা করতে পেরেছি অটোমেশনের ব্যাপারে, নেম ক্লিয়ারেন্সের ব্যাপারে। এখন এই প্রসেসগুলো কিছুটা অটোমেশন হয়েছে। তবে দেন এগেন ওই যে যেটা বললাম, মাইন্ডসেট অফ একটা কাস্টমার ফোকাস মাইন্ডসেট এখনও কিন্তু আপনাকে যদি ইফ ইউ ওয়ান্ট টু ট্রান্সফার এ শেয়ার, ফর্ম 12 দিয়ে যদি আপনাকে একটা ট্রান্সফার শেয়ার করতে হয়, এখন আপনাকে ফিজিক্যালি আপনার রেজিস্টার অফিসে গিয়ে এটা সামনে বসে সাইন করতে হবে। সামনে বসে কেন সাইন করতে হবে? আমরা কি সেই ধরনের সিস্টেমস এবং রুলস এবং রেগুলেশনসের মাধ্যমে প্রসেসটা ইয়ে করতে পারি না? এখনও পর্যন্ত যারা এক্সপোর্টার, তাদের এত পরিমাণ কাগজপত্র উই হ্যাভ টু সাইন, ইভেন ফর ব্যাংকস, ফর রিনিউয়াল অফ ফ্যাসিলিটিস, হাজার হাজার চার্জ ডকুমেন্ট আমাদের সাইন করতে হচ্ছে, প্রত্যেকটা পাতায় পাতায় সাইন করতে হচ্ছে। এই জিনিসগুলো থেকে তো উই হ্যাভ টু কাম আউট। বাজেটে কিন্তু আরেকটা আলোচনা আমি জানি না কতটুকু হচ্ছে, সেটা হচ্ছে যে এক্সটার্নাল ডেটের ব্যাপারটা। মানে আমরা আমাদের ডেটের পরিমাণ যখন আলোচনায় আসে, তখন খুব সহজেই যেটা আমাদেরকে বলা হয় যে এটা এখনো অ্যাজ এ পার্সেন্টেজ অফ জিডিপি, মানে জাতীয় উৎপাদনের শতকরা হিসেবে খুবই নগণ্য, 12%, 13%, এবং কোনো বিশেষজ্ঞদের মতে 40% পর্যন্ত যেতে পারে। কিন্তু আমরা যদি আন্তর্জাতিক পরিসরে দেখি, এখন এই সোভারেন ডেটটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা যদি আরেকটু এগিয়ে যে বন্ড মার্কেটের ইনস্টেবিলিটির দিকে তাকাই, ভেনেজুয়েলার রিসেন্ট যে ঘটনাটার দিকে তাকাই, সেখানে আমরা কি দেখছি যে এই সোভারেন ডেটটা যখন কোনো কোম্পানির কাছে যায়, তারপরে কোম্পানি সেই প্রেশারটা লিগাল স্টেপসগুলো নিয়ে রিসোর্স কন্ট্রোলের উপরে হাতটা যায়। এবং আমাদের দেশে নাম্বার গেমের একটা অদ্ভুত জিনিস চলছে। আমরা হয়তো নিজেদেরকে কিছুটা আত্মতুষ্টিত ভুগতে পারি যে আমাদের জাতীয় উৎপাদন অনেক বেড়ে যাচ্ছে, কিন্তু সেই সাথে যখন এক্সটার্নাল ডেট বাড়ছে, যেহেতু জাতীয় উৎপাদন অধিক হারে বাড়ছে, সুতরাং আমরা পার্সেন্টেজ হিসেবে চিন্তা করছি যে এটা এখনো ম্যানেজেবল। কারণ পার্সেন্টেজ নোশনে আমাদের শিক্ষা দীক্ষার ভিতরে এবং সিভিল সোসাইটির ডিসকোর্সে কিন্তু ওইটা ডোমিনেট করছে। কিন্তু ডেটটা বাড়ছে এবং জাতীয় উৎপাদনটা আসলে কোত্থেকে আসছে, সেটা নিয়ে একটা তো বড় প্রশ্ন আছে এই হিসাব নিকাশ নিয়ে। হ্যাঁ, হিসেব তবে ডেভেলপমেন্ট ফাইন্যান্সিং কিভাবে আপনি কি মনে করেন? ইন্টারনাল রেভিনিউ মোবিলাইজেশন থেকে ডেভেলপমেন্ট ফাইন্যান্সিং আমি মনে করি যে কোনো, আমি যদি আজকে একটা ব্যক্তিগতভাবে ডেট ইনকার করি, যে কোনো, কারণ আমি সরকারকে একটা প্রতিষ্ঠান হিসেবে দেখব, যে প্রতিষ্ঠানটা ঋণ নিচ্ছে, সে ঋণের হিসেব নিকেশ দিয়ে বলছে যে এই ঋণটা আমি নিচ্ছি এবং এর থেকে আমার এই রিটার্নটা হবে। আমার মনে আছে যখন শামস কিবরিয়া সাহেব ছিলেন, তখন এক্সটার্নাল ডেটটা যখন প্রাইভেট মার্কেট থেকে তোলার জন্য আলাদা একটা বন্ড ইস্যু করার ইস্যুটা উঠেছিল, অ্যাডভাইজারি কমিটিতে যখন আলাপ আলোচনা হলো, তখন কিন্তু তুলে ধরা হলো যে এর থেকে রিটার্নটা টাইড আপ হবে কি করে, এটা পে অফ কিভাবে হবে। তখন একটা প্রস্তাবনা আসছিল যে এই ধরনের ডেটসগুলো যারা ব্যবহার করার সুযোগ পাবে, তাদের কাছ থেকে যেন পে অফটা ইনশিওর করা হয় ইন ফরেন কারেন্সি, যাতে কিনা আমাদের এক্সটার্নাল ইনডেটেডনেসটা ওইভাবে আমরা ধরা না খাই। এবং অন্যান্য দেশের অভিজ্ঞতায় কিন্তু যে জিনিসটা দেখা যায়, আজকে আমরা যে জায়গায় আছি এখনো পর্যন্ত অনেক ভালো জায়গাতে আছি অবশ্যই, কিন্তু যেদিকে ট্রেন্ডটা দেখা যাচ্ছে, আপনি যদি খেয়াল করেন যে আমাদের ডেফিসিট ফাইন্যান্সিং যদি 5% অফ জিডিপি ধরি, আমি পার্সেন্ট ধরেই যাচ্ছি, কারণ জিডিপি সেলফ তো বড় আকারে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু 5-এর ভিতরে কিন্তু আগে যদি ডেট ছিল এক্সটার্নাল ফাইন্যান্স, এখন সেটা আড়াইয়ের কাছে চলে যাচ্ছে এবারের প্রস্তাবিত বাজেটে। এবং এর যে পেমেন্টটা করতে হবে, সেটা 12% থেকে আরো বেশি, এক সময় কিন্তু আরো বেড়ে গিয়েছিল। এই বছর গত বছরের তুলনায় ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার 37% বেশি হচ্ছে, 37% বেশি। এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে ডেট নেয়াতে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা অনেক সময় অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটির হিসেবে যে আমরা ডেটের কথাটা ভুলে যাই,
এবং আমরা দেখতে চাই না যেটা কোন দিকে যাচ্ছে, আমরা ফিউচার জেনারেশনের উপরে কী বার্নটা নিয়ে আসছি। এই আলোচনাটা কিন্তু বাইরের দেশগুলোতে এখন আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে। আমাদের দেশে কিন্তু এখন আমরা এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলছি না, কারণ সরকারের কিন্তু একটা দায়বদ্ধতা আছে, শুধু কারেন্ট জেনারেশনের কাছে না, পরের জেনারেশনের কাছে। অন্যান্য দেশে যেরকম কি দেখতে চাই যখন কথাটা উঠছিল, আমি ভেবেছিলাম যে ড্রাগের বিরুদ্ধে কোনো একটা সুনির্দিষ্ট পদক্ষেপের জন্য আলাদা বাজেট থাকবে, যে এইটা আমরা অ্যাচিভ করব। আমি যেন এসডিজির একটা মোড়কের ভিতরে আটকে না রেখে আমাদের দেশের আবার জন্য বরাদ্দ যেগুলো রাখলে যে জরুরি। ব্যবহার করারও তো সক্ষমতা নেই। আপনি যদি গত বাজেটে দেখেন, শিশুদের জন্য যে বরাদ্দ ছিল 1 টাকাও ব্যয় করা যায়নি। এই শিশু বাজেট ইমপ্লিমেন্টেশনের ব্যাপারটাতে কিন্তু যেটা তুলেছেন ইমপ্লিমেন্টেশনের, এটা একটা অদ্ভুত মানে ক্যাচ 22 ব্যাপার। কারণ হচ্ছে যে আমরা যেভাবে বরাদ্দর প্রক্রিয়াটা চালু রেখেছি, কোনো না কোনো সরকারি প্রতিষ্ঠানের সাথে ট্যাগ করে এবং প্রকল্পের মাধ্যমে চিন্তাটা করে, প্রকল্পের ভিতরে কিছু জিনিস যদি আমার জন্য না থাকে তখন আমি সেটাকে বাস্তবায়নে চাই না। এটাই হয়ে আছে দীর্ঘ ইতিহাস আমাদের, এবং সেটা কিন্তু আমরা পরনির্ভরশীলতা থেকেই কিন্তু আমাদেরকে এই কালচারটা নিজেদের ভিতরে গড়ে উঠেছে। সো আমার জন্য একটা ট্রিপ থাকা, আমার জন্য একটা ট্রেনিংয়ের নামে কিছু বাড়তি আয়ের সুযোগ থাকা, এই যে গ্লোবাল এইড ইনফ্রাস্ট্রাকচারে যে সকল অ্যারেঞ্জমেন্টসগুলো আছে, সেই কালচার থেকে বেরোয় আসার জন্য আমি ভেবেছিলাম যে আমাদের নেতৃত্ব সেখান থেকে বেরিয়ে আসার জন্য পদক্ষেপ নেবেন। যেমন ইআরডি কিন্তু এই কোলাবোরেশনের ব্যাপারটাতে এক্সটার্নাল ইসের সাথে কীভাবে কোলাবোরেট করব, তার টার্মস অ্যান্ড কন্ডিশনস কী হবে, এটা নিয়ে কিন্তু কয়েকটা ওপেনলি শেয়ার করেছিল সিভিল সোসাইটির সাথে, কীভাবে হওয়া উচিত সেটা একটা স্মারকলিপি মতো, এবং আমার ধারণা সেটা অনেক দূর এগিয়েছে। কিন্তু ট্যাক্সের ক্ষেত্রে যেরকম আমরা কিন্তু খুব সুনির্দিষ্টভাবে এখনো জানি না, আমরা বাইল্যাটারাল ট্রিতে গিয়েছি, কিন্তু যে লোকটা এখানে এসে কাজ করছে, আমি একটা উদাহরণ দিচ্ছি যে আজকে যদি আমি 6 মাস এখানে থাকি, আমার রেসিডেন্সিটা বাংলাদেশে, আমার ট্যাক্সটা বাংলাদেশ সরকারকে দিতে হবে। আমি যদি 3 দিনের জন্য অন্য দেশে যেয়ে কাজ করি, তাহলে ওই 3 দিনের জন্য অন্য দেশের কাছে না করে আমি ট্যাক্সটা এখানেই পুরোটা রিপোর্ট করব। এটা হচ্ছে নর্ম বাইল্যাটারাল চুক্তিতে। কিন্তু এই চুক্তির ভিতরে আমার ধারণা বাইরের থেকে যেটা আমরা টিএ এবং বড় অঙ্কের টাকা অ্যাডভাইজার লেভেলে দিয়ে থাকি টেকনিক্যাল অ্যাডভাইজারির জন্য, এবং সেই টাকাটা যেরকম আমি বিআইডিএসে কাজ করতে গেলে আমরা যখন একটা কনসালটেন্সি ফি নিতাম, তখন একটা ধার্য হতো যে এইটা এই রেটে যাতে কিনা এত দিন ধরা হয়। এখন আমি নিয়ে গেলাম 1 কোটি টাকা, বললাম যে 3 দিন কাজ করে আমি 1 কোটি টাকা পেয়েছি, এটাও বলতে পারি। আবার এই 1 কোটি টাকাটাকে আমি বলতে পারি 6 মাসের বেশি, সেটা আবার রেসিডেন্সির বিষয়ের সাথে লিঙ্কড আপ থাকে। এই জায়গাগুলোতে কিন্তু একটা বড় ফাঁক আছে। আমি জাস্ট বলছি এই জিনিসগুলা, যে অনেক মাইক্রো লেভেলের বিষয় আছে যেগুলোর ভিতরে অনেক বায়াস জড়িত আছে, এবং আমাদের সার্বিকভাবে মনে হচ্ছে যে আমাদের দেশীয় প্রতিষ্ঠান গড়ে তোলার পক্ষে বাজেট এবং অর্থ মন্ত্রণালয়ের নীতিমালা কিন্তু আপনিই বলতে না, পারবেন আপনি ব্যবসায়ী তো বলছেন হিসেবে। গড়ে তোলবার কথা, প্রতিষ্ঠানগুলো তো আসলে ধ্বংস হয়ে যাচ্ছে, অভিযোগটা এরকম। আসিফ ইব্রাহিম কি মনে করেন? না, সেটাই মানে একটা ভেরি ইন্টারেস্টিং একটা, সকালে দেখছিলাম ফেসবুকে একটা ওল্ড স্টোরি। সেটা হচ্ছে যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার কাছে একজন কৃষক কিছু সবজি নিয়ে গিয়েছিলেন অ্যাজ এ গিফট। তো তখন উনি নিচে উপরে ছিলেন, তো ওনার যে লোক ছিল ওনার কাছে নিয়ে গেছে। তখন উনি বলেছেন আচ্ছা ঠিক আছে, উনি নিজের পকেট থেকে 20 টাকা বের করে বললেন যে তুমি ওই কৃষককে 20 টাকা দিয়ে আসো। তো তারপরে ওই সাথে যে লোকটা ছিল, উনি জাতির জনকের অজান্তে সে ভেবেছে কৃষককে কেন 20 টাকা দিতে হবে, 10 টাকা দিলেই চলবে। তো সে কৃষককে গিয়ে 10 টাকা দিয়েছে। পরে সেই কৃষক যখন উপরে গেছে জাতির জনকের কাছে, তখন বলে যে আপনি আমাকে কেন টাকা দিচ্ছেন, এটা তো আপনার জন্য আমি নিয়ে আসছি। তো তখন নাকি ওই 10 টাকা 10 ফেরত টাকা দিবে? বের করে উনি জাতির জনককে দিয়েছে। তখন জাতির জনকের কমেন্টটা ছিল, যে দেশে দোতলা থেকে নিচতলা পৌঁছতে 20 টাকা 10 টাকা হয়ে যায়, সে দেশে কত টাকার বাজেট প্রণয়ন করলে তা জনগণের নিকটে পৌঁছাবে। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে প্রকিউরমেন্টের ভিতরে যখন মানে 1 কোটি টাকার জিনিস 5 কোটিতে উন্নীত হয়ে যায় কস্ট অ্যাসেসমেন্টে, তখন মানে আমি জাস্ট বলছি যে দুইটা দিক থেকে, একটা হচ্ছে ডিস্ট্রিবিউট করার জন্য যেটা করা হয়, ওই জায়গাতে যে মনে হয় আমরা কোনো প্রকল্প গ্রহণের ক্ষেত্রে ইনফরমেশনটাকে ওপেনলি আনাটা খুব জরুরি ছিল।
তাহলেই কেবল আমরা কিন্তু এই মানে আমরা মানে যেটা নিশ্চয়ই স্বচ্ছতা জবাবদিহিতার সঙ্গে সম্পর্কিত বিষয় যেটা। অবশ্যই গভর্নেন্সটা মানে আসলেই যদি ওই মেকানিজমটা না থাকে, একটা ছিল হচ্ছে সংসদীয় কমিটির মাধ্যমে যাওয়ার বিষয়গুলো, যেটা অনেক আলাপ আলোচনা করা হচ্ছিল। আরেকটা হচ্ছে যে সেই তথ্যগুলো যদি ওপেনলি রাখাটা একসময় চালু হয়েছিল, যেমন রাস্তা করতে গেলে কেয়ারের রাস্তা বোর্ডে লিখে দিতে হবে, তো এই জিনিসটা চালু করার সিস্টেম থাকার দরকার। যে কোনো একটা বাসা তৈরির থেকে শুরু করে সরকারের যে কোনো অধিগ্রহণ। তবে মাইক্রো লেভেলে যদি এখন একটু আমরা আসি জহির ভাই, এখন যে অবস্থা টেক অফ স্টেজে ইকোনমি আছে এবং আমরা উই আর অল ভেরি এক্সাইটেড না, যে অর্থনীতি এগিয়ে যাচ্ছে অ্যাকর্ডিং টু অল দ্য গ্লোবাল ইকোনমিক্স, এবং লোকাল ইকোনমিক্সরাও বলেন যে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে একটা ডেভেলপমেন্ট সারপ্রাইজ। আপনাদের কাছ থেকে তো সব বিভিন্ন ফোরামে শুনি, আসলেও কিন্তু তাই। তারপরেও তো উই আর মুভিং অ্যাহেড। এখন কথা হচ্ছে যে এখন যে পরিস্থিতিতে আমরা আছি, to take the next step forward, move into the next ladder of overall economic development, অবকাঠামোগত খাতে বিনিয়োগ আরও বেশি আমি আশা করেছিলাম। এই পর্যায়ে দেখা গেছে যে 3.61% জিডিপির অবকাঠামোগত খাতে বিনিয়োগের জন্য রাখা হয়েছে, মূলত আপনার রোডস, হাইওয়েজ, রেলওয়েজ এই সমস্ত খাতে বিনিয়োগের জন্য রাখা হয়েছে। আমি মনে করি যে এটা জিডিপির 5% হওয়া উচিত। তবে দেন এগেন আমরা করতেও পারি, আমরা অ্যালোকেশনও করতে পারি, বাট ইমপ্লিমেন্টেশনটা যদি দেরি হয়ে যায় কিংবা প্রজেক্ট খরচ যদি অনেক বড় হয়ে যায় নির্দিষ্ট সময় থেকে, সেটা কিন্তু আমাদের জন্য একটা বড়। আসলেও কিন্তু আমাদের দেশে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের স্পিড আমাদের সিরিয়াসলি আমাদের দেখা প্রয়োজন। এবং আমি যদিও এটা সবসময় বলা উচিত না, সবকিছুই কিন্তু কেন, আমার কথা হচ্ছে সবকিছু মাননীয় প্রধানমন্ত্রীকে কেন দেখতে হবে, কেন তাকে ওয়াই শুড, মানে ওনার তো হাজার হাজার কাজ, উনি একটা দেশ পরিচালনা করছেন, সবকিছু কেন ওনার উপর ডিপেন্ড করে আমার থাকতে হবে। তবুও এরপরে বলছি যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট মনিটরিংয়ের জন্য আমি মনে করি যে একটা ন্যাশনাল অথরিটি হওয়া প্রয়োজন, যেখানে বেসরকারি খাতের প্রতিনিধিত্বও থাকবে। এই পিপিপি প্রজেক্টগুলি এবং অন্যান্য প্রজেক্টগুলি দীর্ঘসূত্রতা কেন হচ্ছে, এগুলা অন্তত বছরে যদি কোয়ার্টারলি 3-4টা মিটিং করা যায় মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে, নিডমা আমরা বলছি, ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন অথরিটি ফর মনিটরিং ইনফ্রাস্ট্রাকচার, এরকম একটা কিছু করলে তাহলে হয়তো সেখান থেকে কিছু সুবিধা আমরা পেতে পারবো। কারণ দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ, মানে অপ্রিয় হলেও সত্যি যে মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া কিছুই হয় না আমাদের দেশে। সো ওনাকে ইনভলভ হতে হবে এই ক্ষেত্রে। কিন্তু এই অবস্থাতে পৌঁছানোর জন্য কিন্তু আমার মনে হয় আমাদের একটা বড় ব্যর্থতা উভয় দিকেই, মানে মাননীয় প্রধানমন্ত্রীর দিকেও ব্যর্থতা এবং তার বিপক্ষে জনগণের, যদি বিপক্ষে বলতে অন দ্য আদার সাইড অফ দ্য টেবিল বোঝাচ্ছি, তার বিরুদ্ধে। এবং আমার মনে হয় ওই জায়গাতে একটা পরিবর্তন আনাটা জরুরি, কারণ তা না হলে কিন্তু ওনার পক্ষে, একটা ব্যক্তির পক্ষে এদেশে চালিয়ে নেওয়াটা সম্ভব না। অবশ্যই কোঅর্ডিনেশন দরকার, এবং সেই জায়গাতে যে গভর্নেন্স স্ট্রাকচারের ভিতরে আবার ঘুরে ফিরে মনে হয় যেন সেই শক্তিটা আমাদের দেশে গড়ে ওঠেনি, এবং সেই শক্তির অবক্ষয় ওভার দ্য ইয়ার্স 80-র দশকের পরে থেকেই ক্রমান্বয়ে একটা অবক্ষয়ের দিকে গিয়েছে প্রাতিষ্ঠানিকভাবে। এবং তারপরেও আমার কাছে মনে হয় যে জায়গাতে আপনি মাইন্ডসেটের কথা বলছিলেন, আমার মনে হয় মাইন্ডসেটে যাওয়ার আগে প্রথম যেটা দরকার, মানে বাংলাদেশের থেকে বা বাংলাদেশি বংশোদ্ভূত হোক বা বাঙালি বিগার সেন্সেও যদি চিন্তা করি, বিভিন্ন জায়গায় কিন্তু তারা ভালো করছে। এবং আজকের আন্তর্জাতিক পরিসরে যে সকল পরিবর্তনগুলো হচ্ছে, আমার মনে হয় এখন আর দেশের ভিতরে আমি আপনি আছি, আমরা এখানকার নাগরিক, কারণ আসলেই আমি জানি না আপনি এখানকার নাগরিক কি নাগরিক না, এটাও আমার জানা নেই। মানে আপনি যেমন জানেন না আমি কোথাকার আসলে নাগরিক। বাংলাদেশের অবস্থা যে জায়গাতে আসছে, সেখানে হয় একটা বিগার ইউনিটি ডিফাইন করার দরকার, যেটা এই ভূখণ্ডে কে নিয়ে যারাই চিন্তা করে, সে এখানে থাকুক আর বাইরে থাকুক, তাদের একটা সম্মিলিত চেষ্টা থাকার দরকার এর রূপরেখাটা কি হবে। এই জায়গাতে যে আমি ভেবেছিলাম 4-5 বছর আগে, আমরা মনে হয় সেদিকে এগোচ্ছি। কারণ কিছু কিছু প্রকল্প যখন আনা হলো, মনে হলো যে না, আমরা আমাদের এখানে একটা নেগোশিয়েট করতে পারছি। কিন্তু আজকে অর্থমন্ত্রীর এই বাজেটটা দেখার পরে আমার কাছে মনে হচ্ছে কিন্তু গদবাঁধা যে স্টাইলে পশ্চিমা শক্তি নির্ভর যে গভর্নেন্স চলতো, যেটা ম্যাক্রো ব্যালেন্সিংয়ের নামে আসলে ফ্লো ম্যানেজমেন্ট, এবং এই ফ্লো ম্যানেজমেন্ট থেকে কিন্তু অ্যাসেট ট্রান্সফার করার দীর্ঘ ইতিহাস আছে, যেটা আমরা
আমাদের সিভিল সোসাইটি আনফর্চুনেটলি সেই আলোচনাতেও যায় না। সেই বিষয়গুলো ভাবার দরকার আমাদের, এবং সেটা আজকে আমরা ভাবছি আমরা একটা কিছু করা, কিন্তু এটার থেকে অধিগ্রহণ থেকে মানুষজনদেরকে কিন্তু আমরা জমি থেকে উৎপাদিত করছি, আমাদের ট্যাঞ্জিবল অ্যাসেটস থেকে যে ইনকামগুলো আসতো তার থেকে বঞ্চিত হচ্ছি এবং তাদেরকে বাইরে পাঠাচ্ছি আয়ের জন্য। হ্যাঁ জহির ভাই, এবং অ্যাট দ্য সেম টাইম ক্যাপিটাল আউটফ্লোর যে প্রচণ্ডভাবে ঘটছে। যে কথাটা বলা হচ্ছে, এবং গভর্নমেন্টও এই ব্যাপারে খুবই কনসার্ন। বিভিন্ন ফোরামে বিশেষ করে মাননীয় অর্থমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রী সবাই এটার ব্যাপারে খুবই উদ্বিগ্ন, এবং ব্যুরোক্রেসিও এটার ব্যাপারে খুবই না, উদ্বিগ্ন। কিন্তু ওনাদের এই উদ্বেগ উৎকণ্ঠা কি কেবল কথার মধ্যে সীমাবদ্ধ, না ওনারা এই বিষয়টাতে এটা তো concern বহুদিন কতটা ব্যক্ত আগে করছেন? কিন্তু খুব আমার স্পষ্টতই মনে আছে, এই কনসালটেশনস মিটিংসগুলোর একটাতে খুব স্পষ্টতই চোখে আঙুল দিয়ে বলা হলো এই জিনিসগুলো হচ্ছে, এবং তার জন্য নীতিমালা করো। আজকে যদি, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, আজকে আমার একটা জমি আছে, আমি জমিটা বিক্রি করে আমার ছেলে মেয়ে বিদেশে আছে, আমি চাইবো আমার টাকাটা যেন সে পায়, এটা একটা স্বাভাবিক স্বাভাবিক তাগিদ। স্বাভাবিক। এটাকে আমি অ্যাকোমোডেট করে আমাকে নীতি ঠিক করতে হবে যে আমি কিভাবে আমার দেশের স্বার্থটাকে রক্ষা করব। এই জায়গাটাতে যে আমি মনে করছি যে যারা দেশ চালাচ্ছেন, আমি প্রধানমন্ত্রীর কথা বলছি না, তাদের নিজেদের পরিচয়টা খুব ক্লিয়ার নিজেদের কাছেই নাই, যে জন্য আমার কাছে মনে হয় আমরা সব জায়গায় আউলে যাচ্ছি। এটা হচ্ছে আমার খুব এক্সট্রিমলি ভাবতে গেলে আমার মনে হয় খুব সিরিয়াস রিথিঙ্কিং দরকার জাতি হিসেবে। তা না হলে এই ধরনের বাজেট আলোচনার ভিতরে আমার কাছে মনে হয় আমরা অনেক কালক্ষেপণ করছি। এবং যে কথাটা বলছিলাম যে এবারের বাজেটটা পড়ে আমার কাছে হতাশাটা ওখানেই, যে বেশ কিছুদিন মনে হচ্ছিল যেন না একটা একক শক্তি না, এখানে মাল্টিপল শক্তির ভিতরে ব্যালেন্স এনে আমরা আমাদের স্পেস ডিফাইন করব, কিন্তু কেন জানি মনে হচ্ছে যে না, সেই জায়গায় আমরা হেরে গেছি। অবশ্যই ভেরি ডিফিকাল্ট টু ব্যালেন্স অল দ্য এন্টিটিস, কারণ আপনার নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারের সবচেয়ে বিগেস্ট কম্পোনেন্টটাই তো হচ্ছে যে গভর্নমেন্ট এমপ্লয়িজদের স্যালারিজ অ্যান্ড বেনিফিটস। তো অ্যাট দ্য সেম টাইম আমরা বলছি যে আমরা লেস করাপশন চাই, কিন্তু সরকারি কর্মচারী যারা আছেন তাদের পে স্কেল যদি এত নিচে হয়, তাহলে সেখান থেকে আপনি আবার কী ধরনের সার্ভিস আশা করেন? সো ইটস এ catch-22 সিচুয়েশন। না, কিন্তু পে স্কেল তো আবার বাড়ানো হয়েছে, হ্যাঁ, তাতে কি পরিস্থিতির উন্নতি না, হচ্ছে? সেটাই তো না, পে স্কেল যে বাড়ানো হয়েছে সে অনুপাতে যে ধরনের সার্ভিস ডেলিভারির প্রয়োজনীয়তা আমরা আশা করেছিলাম সেই লেভেলে না, কিন্তু এই জায়গাটাতে যে কিন্তু প্রায়র থিঙ্কিং দিয়ে চিন্তা করা যেতে পারত। আমি একটা উদাহরণ দিচ্ছি, কর আদায়ের ব্যাপার। এটা আমার মনে হয় প্রায় 6-7 বছর আগে মশিউর রহমান সাহেব ছিলেন, মাননীয় অর্থমন্ত্রী মোহিত সাহেব ছিলেন, তাদের উপস্থিতিতে আলোচনাটা উঠেছিল যে আমরা কি কর প্রশাসনকে বিস্তারিত করে কর আদায়কে বাড়াতে চেষ্টা করব, নাকি আমরা এর এফিসিয়েন্সি আনতে চেষ্টা করব অন্য পথ দিয়ে। একটা হচ্ছে যে ধরা যাক আয়করের কথা, আমরা কি ব্যক্তির পিছনে লোককে ছুটাবো নাকি প্রতিষ্ঠানগুলোকে দায়বদ্ধ করব। প্রতিষ্ঠানের সাথে যদি আমার যোগসূত্রতা গড়ে উঠতে পারে, আজকে আমি ভ্যাট নিয়ে চিন্তা করতে পারছি যে প্রত্যেক জায়গায় মেশিন বসায় দিব, আই এম নট গোয়িং ইনটু মেশিনের ব্যবসার সাথে কি জড়িত আছে, ওটা আরেকটা কাহিনী। কিন্তু আমি যদি ওইটা ভাবতে পারি, তাহলে আমি মেশিনের ব্যবসার সঙ্গে একটি দিক হচ্ছে, আর একটা মেশিনটার কতটা যথাযথ ব্যবহার হবে সেখানে ফাঁকের কি ব্যবস্থা। ওটা তো, কিন্তু আমি যদি সেই পর্যায়ে ভাবতে পারি, আমি তাহলে প্রথম দিকে কেন প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র করে ব্যক্তি করদাতাকে টাইন করতে যায়নি, খুব এফিশিয়েন্টলি করা যেত, যেটা বিদেশে সব জায়গাতেই কিন্তু সেটাই মূল ব্যবস্থা। কেউ কিন্তু লোকের পিছনে ছোটে না, মূল জিনিসটা সিস্টেমের ভিতরে আসছে প্রতিষ্ঠানের মাধ্যমে, এবং যেটা ইনফর্মাল আছে সেটাকেও একটা মেকানিজম তৈরি করা যেত, ইনফর্মালের সাথে ফর্মাল পার্টটাকে কীভাবে লিঙ্কড আপ হবে। আমি বলতে চাচ্ছি যে এই জায়গাতে যে আমাদের স্বার্থটাকে যদি সামনে নিয়ে সুচিন্তিতভাবে এগোনোর হয়নি, এবং এগুলো আলোচনা হয়নি কেউ বলতে পারবে না, কারণ এগুলো লিখিত পর্যায়ে আলোচনা হয়েছে। এবং আপনার অনেক ক্ষেত্রে পলিসি নির্ধারণের ক্ষেত্রেও স্পেসিফিক্যালি আপনি যদি দেখেন, এখনও কিন্তু আমাদের ইকোনমি স্পেশালি আপনার প্রাইভেট সেক্টর কম্পোনেন্ট ভেরি মাচ ডিপেন্ডেন্ট আপনার রপ্তানির উপরে। এখন রপ্তানিকে যেভাবেই হোক আমাদেরকে প্রোটেক্ট করতে হবে। একটা মাইন্ডসেটে যদি আমরা চলে যাই যে না, তৈরি পোশাক শিল্প অত্যন্ত তারা অনেক অনেক আয় করেছে, দে আর ভেরি রিচ পিপল, এখন তাদের উপর ট্যাক্স বসাও। বাট এটার সঙ্গে আমরা যে সমস্ত দেশের সঙ্গে প্রতিযোগিতা করছি তাদের ট্যাক্স স্ট্রাকচার কী, তাদের ইনসেন্টিভস কী, সেগুলো বিবেচনায় না নিয়ে যদি আমরা এরকম একটা
আপনার খাজনা আদায়ের মনোবৃত্তি নিয়ে যদি এক্সপোর্ট সেক্টরকে টার্গেট করি, তাহলে কিন্তু অন শর্ট টার্ম আমরা রেভিনিউ অ্যাঙ্গেল থেকে হয়তো কিছু বেনিফিটেড হব, বাট ইন দ্য লং টার্ম উই মে লুজ আওয়ার এক্সপোর্ট কম্পিটিটিভনেস। তুগলকি আমলের মতো লোকজন জঙ্গলে চলে যায় কারণ বসবাস একটা শুরু কথা করবে। সত্যি বলতে হয় যে আমি তো মনে করি যে আমাদের যে আমরা বিজিএমইএ থেকে যে $50 বিলিয়ন লক্ষ্যমাত্রা স্থির করেছি 2021 সালের মধ্যে আমাদের দেশে 50 বছর পূর্তির সময়, সেটা করতে গেলে যে সমস্ত পলিসি সাপোর্ট দরকার আরএমজি সেক্টরের এবং সামগ্রিকভাবে সমস্ত এক্সপোর্ট সেক্টরের সেইটা কিন্তু আমরা এখন দেখতে সেটা পাচ্ছি হচ্ছে না। কারণ জেলু ভাই উড়িষ্যাতে দে আর গিভিং 1500 টাকা, স্টেট গভর্নমেন্ট 1500 টাকা পার ওয়ার্কার ফর এ স্পেসিফাইড পিরিয়ড ইন্ডাস্ট্রিকে ইনসেন্টিভ দিচ্ছে। 1500 রুপি করে তারা সরকার থেকে বেতন দিবে টু সেট আপ আরএমজি ইন্ডাস্ট্রি। তো সেই ক্ষেত্রে আমরা কোথায় আছি, আমরা কিভাবে এটাকে প্রোটেক্ট করব, এই সেক্টরটাকে টোটালি রপ্তানি সেক্টরকে, সেরকম কিছু দিক নির্দেশনা কিন্তু আমি মনে করি আমাদের থাকা না, আমি যে কারণে তুলছিলাম এই যে যে আসলে কারণ আমরা এই যে শেষ করতে হবে 0.7%, আমাকে, জি। 0.1% উচ্চ কর, এইটা তো দিস ইজ সামথিং ভেরি ইনসিগনিফিকেন্ট। ওভারঅল জিনিসটা নিয়ে চিন্তা করতে হবে। অ্যাবসলিউটলি। এবং আমি মনে করি যে জাতি পর্যায়ে বাজেটটা কিন্তু একটা জাতি বা একটা দেশের জন্য। এখন দেশের সম্পর্কে যদি চিন্তা না করে স্রেফ বিগার ব্যালেন্সিং এর বিষয়ে চিন্তা করে কেউ যদি প্রণয়ন করে, সে বাজেটটা জাতির জন্য কাম্য না। অনেক ধন্যবাদ মিস্টার আসিফ ইব্রাহিম এবং ডক্টর সাজ্জাদ জহির। দর্শক, আমরা কথা বলছিলাম বাজেট নিয়ে এবং আমার অতিথি একজন অর্থনীতিবিদ, একজন ব্যবসায়ী নেতা, এবং দুজনই মনে করেন আসলে বাজেটে বক্তৃতায় যে বিষয়গুলো থাকা উচিত তার চেয়ে অনেক বেশি অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক বিষয়ে স্থান পায়, এবং বাজেট নিয়ে আলোচনার চাইতে অর্থনীতির সঙ্গে সম্পর্কিত অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো নিয়ে আলোচনা করা উচিত, এবং এই বাজেট বক্তৃতাটিতে আন্তর্জাতিক পরিমণ্ডলটিকে সেই অর্থে বিবেচনায় নেওয়া হয়নি। এবং দুজনের কথা যদি এক জায়গায় করে আমি দাঁড় করাই, যে প্রসঙ্গগুলো নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি, যেগুলো সমস্যা আসলে সেগুলো হচ্ছে স্বচ্ছতার সমস্যা, জবাবদিহিতার সমস্যা, সুশাসনের সমস্যা, অনেক বিষয়ে সংস্কার আনা দরকার আইনে, আইনসহ নানা বিষয়ে নানা প্রতিষ্ঠানগুলো দুর্বল হচ্ছে, ভেঙে পড়ছে, সেগুলোকে শক্তিশালী করবার জন্য যে সংস্কারগুলো করা দরকার সেই সংস্কারগুলো হচ্ছে না, এবং খাজনা আদায়ের যে মনোবৃত্তি সেখান থেকে বের করে আনতে হবে, এবং সামগ্রিকভাবে অর্থনীতি বলি, রাজনীতি বলি, নানা বিষয়ে যে আমাদের চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি, সেখানে এই দৃষ্টিভঙ্গিতে একটা আমূল বদল আনতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা কতটা দেশ এবং দেশের মানুষকে নিয়ে ভাবছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করব যে এই জায়গাগুলোতে নজর দেওয়ার জন্য বহু বছর ধরে নানা মহল থেকে বলা হচ্ছে, নীতি নির্ধারকদের অবশ্যই এই বিষয়গুলোতে মনোযোগ দিতে হবে, এবং সামগ্রিকভাবে আমাদের নাগরিকদেরও এখানে একটা দায়িত্ব রয়েছে, নাগরিক সমাজের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। আমরা আশা করি যে যার অবস্থান থেকে এই বিষয়গুলো নিয়ে ভাববেন এবং তৎপর হবেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।